বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের যে 6টি উপাদান নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এদের পারস্পরিক পরিবর্তন বা বিক্রিয়ার মাধ্যমে একটা উপাদান থেকে আরেকটি উপাদানে রূপান্তর আজ আমরা দেখব। এখানে এমন কিছু বিক্রিয়া লিখতে পারি যেগুলো হয়তো বইয়ে নেই, ভিডিওটা একটু বড় হতে পারে, তাই মনোযোগ সহকারে দেখব, চেষ্টা করব শেখার। সো আমাদের প্রথম উপাদান হলো অ্যালকেন। তাহলে আমরা আগে এটা শিখি যে অ্যালকেন কিভাবে তৈরি করা যায়। সবচেয়ে পিওর উপায় হলো কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিথেন উৎপন্ন হয়। অ্যালকেন তৈরি করার আরো কিছু পদ্ধতি রয়েছে, যেমন অ্যালকিন এর সাথে হাইড্রোজেন যুক্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 হতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেয়া হলে অ্যালকেন উৎপন্ন হয়। আবার অ্যালকাইনের সাথেও হাইড্রোজেন যুক্ত করলে সেম নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 হতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে প্রথমে অ্যালকিন হবে, তারপরে আবার অ্যালকেন পাওয়া যাবে। তাহলে আমরা দেখলাম অ্যালকেন কিভাবে তৈরি হয়। কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলেও অ্যালকেন পাওয়া যায়। আবার অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতেও অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকাইনের সাথেও যদি হাইড্রোজেন যুক্ত করা হয়, প্রথমে অ্যালকিন হয়, তারপর আবার অ্যালকেন তৈরি হয়, বা সরাসরি দুইটা হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন পাওয়া যায়। তাহলে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। এবার আমাদের অ্যালকেন থেকে অ্যালকিনে যাওয়ার পালা। তবে আমরা জানি অ্যালকেন সরাসরি বিক্রিয়া করতে পারে না, কারণ আমরা জানি যে অ্যালকেনের আরেকটা নাম হলো প্যারাফিন, সাধারণত বিক্রিয়া করতে চায় না। তবে ক্লোরিনের সাথে অ্যালকেনের একটা বিক্রিয়া হয়ে থাকে। তাহলে প্রথমে যদি অ্যালকেন থেকে কোনো কিছু তৈরি করতে হয়, আমাদের অবশ্যই অ্যালকেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাতে হবে। তাই অ্যালকেন দিয়ে বিক্রিয়া শুরু করতে হলে অবশ্যই অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করতে হবে। তাই আমরা এখানে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নেই এবং এর সাথে ক্লোরিন যুক্ত করি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বা আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে। যদি ক্লোরিন যুক্ত করা হয়, সাধারণত এখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে এবং একটা ক্লোরিন আসে ওই জায়গায় বসে যাবে, তৈরি করবে। এটার নাম কি বলো দেখি? আমরা গত ভিডিওতে শিখেছিলাম একটা হাইড্রোজেন কম থাকা মানে ইথাইল, সাথে একটা ক্লোরিন, তাহলে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, 2টা কার্বন আছে, এই জন্য ইথাইল ক্লোরাইড। তাহলে আমরা অ্যালকাইল ক্লোরাইড পেলাম। আচ্ছা, অ্যালকাইল ক্লোরাইডকে কি আবার অ্যালকেনে রূপান্তর করা যায়? অবশ্যই করা যায়। জাস্ট আমাদের যে কাজটা করতে হবে
সেটা হলো নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করতে হবে। তখন একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে আলাদা হয়ে যাবে, আরেকটা হাইড্রোজেন সেখানে বসে অ্যালকেন উৎপন্ন করবে। যেহেতু আমরা জানি সকল বিক্রিয়া উভমুখী, অবশ্যই করা যাবে। অ্যালকেল থেকে আমরা অ্যালকাইল ক্লোরাইড পাইলাম। আচ্ছা, অ্যালকাইল ক্লোরাইড বা এখানে ইথেন থেকে ইথাইল ক্লোরাইড আমাদের উৎপত্তির কারণটা কি? আমরা অ্যালকিন আনবো। তাহলে আমরা অ্যালকিনের দিকে আবার আগাই। তাহলে CH3 CH2 Cl। অ্যালকাইল ক্লোরাইড থেকে দুভাবে আমরা অ্যালকিন আনতে পারি। আমরা যদি অ্যালকাইল ক্লোরাইডের সাথে সরাসরি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকালাই যুক্ত করি, সরাসরি যদি তীব্র সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল যুক্ত করি, তাহলে সেটা অ্যালকিন উৎপন্ন করবে। আবার যদি আমরা দুই ধাপে করতে চাই, তাহলে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত করি, একিউ মানে অ্যাকোয়া মানে জল, তাহলে তৈরি হবে হলো সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে আলাদা হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড, এবং OH আসে ওখানে যুক্ত হবে, CH3 CH2 CH3 CH2 OH। এরপর যদি এর সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয়, তাহলে আমরা অ্যালকিন পেয়ে যাব, CH2 ডাবল বন্ড CH2। তাহলে আমরা এখানে যা দেখলাম, আমরা অ্যালকিন প্রথমে উৎপাদন করলাম, 3 প্রক্রিয়া আমরা অ্যালকেন উৎপাদন করতে পারি। এরপরে অ্যালকেন থেকে অ্যালকাইল ক্লোরাইড, কারণ অ্যালকেন হলো প্যারাফিন, সরাসরি বিক্রিয়া করে না, তাই একে বিক্রিয়া করাতে হলে ক্লোরিন যুক্ত করতে হবে। এই জন্য সূর্যের আলোতে ক্লোরিন যুক্ত করে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করলাম। আবার আমরা একটু দেখলাম যে অ্যালকাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড থেকে কি ইথেন উৎপন্ন করা যায়? আমরা জানি শুধু নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করলেই অ্যালকেন উৎপন্ন হয়। আচ্ছা, আমাদের টার্গেট ছিল অ্যালকিন। আবার আমরা অ্যালকাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহল যুক্ত করলে সরাসরি অ্যালকিন পাওয়া যাবে, অথবা যদি জলীয় দ্রবণ যুক্ত করি, তাহলে প্রথমে অ্যালকোহল তারপরে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলেও অ্যালকিন পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালকেন থেকে অ্যালকাইল ক্লোরাইড, আবার অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যালকেন, অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যালকিন, আবার অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন। এবার আমরা একটু দেখি অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায় কিনা। তাহলে এবার আমাদের টার্গেট হলো অ্যালকিন থেকে অ্যালকোহল। তাহলে আমরা জানি যে অ্যালকিনটা আমরা পেয়েছি, এটার নাম আমরা বলতে পারি ইথিন। ইথিনের সাথে যদি আমাদের ইথিন থেকে অ্যালকোহল পেতে হয়, তাহলে যে জিনিসগুলো যুক্ত করতে হবে, আমাদের এসে যুক্ত করতে হবে পানি, যুক্ত করতে হবে H3PO4 বা ফসফরিক অ্যাসিড, সাথে উচ্চ চাপ ও তাপ যদি দেয়া হয়, তাহলে উৎপন্ন হবে, যেহেতু এটা হলো ইথিন 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, বা যেটাকে আমরা বলতে পারবো ইথানল। তাহলে আমরা অ্যালকিন থেকে ইথানল পেয়ে গেলাম। আচ্ছা, ইথিন থেকে যেহেতু ইথানল তৈরি করা সম্ভব, ইথানল থেকে কি ইথিন তৈরি করা সম্ভব? অবশ্যই। আমরা একটু আগেই দেখছি যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করলেই অ্যালকিন পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা অ্যালকোহল থেকে এবার একটু অ্যালডিহাইডের দিকে আসি। দেখি অ্যালকোহল থেকে কি অ্যালডিহাইড তৈরি করা সম্ভব? তাহলে আমরা এখানে লিখি যে অ্যালকোহলটা আমরা পেয়েছি, এটার নাম হলো ইথানল, যেহেতু 2 কার্বন বিশিষ্ট। এটা থেকে কি অ্যালডিহাইড পাওয়া যাবে? পাওয়া যাবে।
এর সাথে যুক্ত করতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। এই দুটো যুক্ত করলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কিছু উৎপাদ পাওয়া যায়, যার মধ্যে একটি হলো জাইমান অক্সিজেন, এবং এই জাইমান অক্সিজেনই আমাদের মূল বিক্রিয়কের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অ্যালডিহাইড, বা যেটা আমরা নাম দিব ইথানেল, CH3CHO। ইথানল, ইথানেল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানেল। আমরা আগের ভিডিওতে নামকরণগুলো দেখেছি, তাই আমি আবার থেকে রিপিট করছি না যেগুলো। আচ্ছা, অ্যালডিহাইড থেকে কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা সম্ভব? অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড কি তৈরি করা সম্ভব? সেম বিক্রিয়া, কোনো বিক্রিয়ায় পার্থক্য নেই, শুধু অ্যালডিহাইডের সাথে একই বিক্রিয়াটা যদি আমরা আবার করি, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, জাইমান অক্সিজেন পাওয়া যাবে, সেটা যুক্ত হয়ে তৈরি করবে CH3COOH, বা এটাকে আমরা কি বলবো? ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা মোটামুটি আমাদের যে লুপ তৈরি করার চেষ্টা করছি তা কমপ্লিটের দিকে। আমরা অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছি। এখন কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে, সেটা তৈরি করার আগে আরেকটা বিষয় সামান্য বলে রাখি এখানে, যদিও বা এটা তোমাদের সিলেবাসে নাই। আমরা জানি সকল বিক্রিয়া উভমুখী, তাহলে অ্যালডিহাইড থেকে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা গেছে, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও কি অ্যালডিহাইড তৈরি করা যাবে? অবশ্যই তৈরি করা যাবে। সেখানে প্রয়োজন হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের, যা জাইমান হাইড্রোজেন তৈরি করে, যেগুলোকে বলা হয় রিডিউসিং এজেন্ট। এ একটা অক্সিজেন কমায় তৈরি করবে অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইড থেকেও অ্যালকোহল একইভাবে এই রিডিউসিং এজেন্টের মাধ্যমে তৈরি করা যাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যা তৈরি করবে কি? জাইমান হাইড্রোজেন। তাহলে আমরা এখন মোটামুটি অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করতে পারি, অ্যালকিন থেকে আবার অ্যালকেনও তৈরি করতে পারি, অ্যালকিন থেকে অ্যালকোহলও তৈরি করা যায়, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়। আবার অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি, অ্যালডিহাইড থেকেও অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি, আবার কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালডিহাইড তৈরি করা যায়। লাস্ট আমাদের কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা একটা লুপ পেয়ে যাব, অর্থাৎ একটা চক্র পেয়ে যাব, এবং এই চক্রের যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো জায়গায় আসতে পারবো। এটা কিভাবে করব আমরা? তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে মনে করি আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে শুরু করি, CH3COOH। এটা হলো আমাদের ইথানোয়িক অ্যাসিড, 2টা কার্বন আছে এবং COOH আছে, এটা ইথানোয়িক অ্যাসিড। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। এখন আমরা যে প্রক্রিয়াটা করব, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কার্বনের সংখ্যা 2 থেকে যে অ্যালকেনটা পাবো সেটাতে কার্বনের সংখ্যা কমে যাবে। কিভাবে আমরা এই প্রক্রিয়াতে আগাবো? প্রথমে ইথানোয়িক অ্যাসিডের সাথে যুক্ত করা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, ফলে হাইড্রক্সিল আয়ন এবং এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে পানি তৈরি করবে। তাহলে আমরা হাইড্রক্সিল এবং হাইড্রোজেন সরে গিয়ে সোডিয়ামটা ওখানে স্থাপিত হবে, তৈরি হবে CH3COONA। এটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। আমরা নামকরণের শেষে এটা শিখেছিলাম। এবার এই সোডিয়াম অ্যাসিটেটের সাথে যদি আমরা সোডা লাইম যুক্ত করি, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এখানে সোডিয়াম সম্পূর্ণ কার্বনকে নিয়ে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, এবং হাইড্রোজেনের সাথে CH3 যুক্ত হয়ে তৈরি করবে মিথেন।
যেহেতু এখানে 2 কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ থেকে 1 কার্বন বিশিষ্ট জৈব যৌগ তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমাদের লুপ কমপ্লিট, আমাদের এই চক্রটা কমপ্লিট। এবং এই চক্রের যে কোনো জায়গায় যদি আমাদের একটা উপাদান দেওয়া হয়, সেখান থেকে আমরা যে কোনো উপাদানই তৈরি করতে পারবো। শুধু এখানে একটা উপাদান মিসিং আছে, সেটা হলো অ্যালকাইন, যেটা এখন আমরা আবার শুরু করব। সেটার জন্য আবার আরেকটা লুপ রয়েছে, যেটা আমরা সামনে দেখি। তার আগে আমরা ছোট ছোট কিছু বিক্রিয়া আলোচনা করে নিই এই মিথেন নিয়ে। যেই উৎপাদটা আমরা তৈরি করলাম মিথেন, সেটা নিয়ে আর 2-1টা বিক্রিয়া আগে দেখে নেই। যেমন মিথেনের সাথে অক্সিজেন যুক্ত করলে, বা শুধু মিথেনের সাথে নয়, যে কোনো জৈব যৌগের সাথে, বা আমরা যে যৌগগুলো কার্বন এবং হাইড্রোজেনের যে কোনো যৌগের সাথে যদি অক্সিজেন যুক্ত করা হয়, তাহলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, তৈরি হবে পানি, এবং আরো তৈরি হবে প্রচুর পরিমাণে শক্তি বা তাপ শক্তি, তৈরি হবে তাপ শক্তি। আবার এই মিথেনের সাথে আমরা জানি যে বিক্রিয়া করতে হলে অবশ্যই ক্লোরিন যুক্ত করতে হয়। তাই আমরা এখন একটা ধারাবাহিক বিক্রিয়া দেখব, যেখানে সূর্যরশ্মির উপস্থিতিতে যদি সূর্যরশ্মির উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন যুক্ত করলে এখান থেকে একটা হাইড্রোজেন কমে গিয়ে সেখানে হবে একটা ক্লোরিন, আর ওই হাইড্রোজেনটা আরেকটা ক্লোরিনের সাথে, যেহেতু এখানে 2টা ক্লোরিন রয়েছে, তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা যেটা পাইলাম, একটা কার্বন মানে মিথাইল ক্লোরাইড। আমরা নামকরণে শিখেছি মিথেন থেকে একটা হাইড্রোজেন কম মানে মিথাইল, ক্লোরিন এসে যুক্ত হয়েছে মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডের সাথে আবার যদি ক্লোরিন যুক্ত করি, এবং সূর্যের আলোর উপস্থিতিতে বা আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে, একইভাবে আবার একটা হাইড্রোজেন এখান থেকে কমে যাবে, সেখানে আবার একটা ক্লোরিন যুক্ত হবে। আগে একটা ক্লোরিন ছিল, এখন 2টা হয়ে গেল। ওই যে হাইড্রোজেনটা কমে গেল, সেটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে আমরা বলতে পারি ডাইক্লোরোমিথেন। ঠিক একইভাবে আবার এই ডাইক্লোরোমিথেনের সাথে যদি আবার ক্লোরিন যুক্ত করি, সেম কাজটা আবার ঘটবে। কি ঘটবে? এখানে থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, সেই জায়গায় একটা ক্লোরিন এসে যুক্ত হবে, এবং যে হাইড্রোজেনটা কমে গেল সেটা ওই আরেকটা ক্লোরিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। এটাকে আমরা বলতে পারি ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। এটা চেতনানাশক হিসেবে কাজে ব্যবহৃত হয়, ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সাথে আবার যদি ক্লোরিন যুক্ত করি, যেহেতু আরেকটা হাইড্রোজেন আছে, অর্থাৎ আরো জায়গা আছে, তখন ক্লোরিন যায় ওই হাইড্রোজেনকে আবার সরায় ওখানে যুক্ত হবে CCl4, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আলাদা হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি টেট্রাক্লোরোমিথেন, বা এর আরেকটা নাম হলো ক্লোরোপিক্রিন, বা এর আরেকটা নাম হলো কাঁদুনে গ্যাস বা টিয়ারসেল। এটা একটা ধারাবাহিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জিনিস উৎপাদন করতে বলতে পারে, বা এই বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জিনিসের উৎপাদনটা দেখা যায়। যেহেতু কিছু খোলা বিক্রিয়া দেখতেছি, আমরা আরেকটা বিক্রিয়া এখানে দেখে ফেলাই। তাহলে আমরা এখানে মিথেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন করলাম, প্লাস মিথেনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে মিথাইল ক্লোরাইড, তার সাথে ক্লোরিন যুক্ত হয়ে ডাইক্লোরোমিথেন, তার সাথে ক্লোরিন যুক্ত হয়ে ট্রাইক্লোরোমিথেন, তার সাথে ক্লোরিন যুক্ত হয়ে টেট্রাক্লোরোমিথেন। এটাকে ক্লোরোফর্ম বলা হয়, এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন, কাঁদুনে গ্যাস। বা আরেকটা এরকম খোলা বিক্রিয়া যদি আমরা দেখতে চাই, সেটা হলো যেমন CH3 CH2 OH।
অ্যালকোহল থেকে সরাসরি অ্যাসিড উৎপন্ন করা যায়, CH3COOH। আমরা যেটা লুপ বিক্রিয়া দেখছিলাম যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, অথবা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। কিন্তু অ্যালকোহল থেকেও সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। সেজন্য আমাদের মাইক্রোডার্মা অ্যাসিডি নামে এক ধরনের ব্যাকটেরিয়া দরকার। মাইক্রোডার্মা অ্যাসিডি নামে এক ধরনের ব্যাকটেরিয়া 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন যুক্ত অ্যালকোহলের সাথে মাইক্রোডার্মা অ্যাসিডি ব্যাকটেরিয়া 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি অক্সিজেন যুক্ত করা হয় তাহলে কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে থাকি। এগুলো আমাদের কিছু আলাদা আলাদা বিক্রিয়া দেখলাম। এবার আবার আমরা একটা লুপে ফিরে যাই এবং এই লুপে আমরা অ্যালকাইন নিয়েও আলোচনা করব। স্বাভাবিকভাবে অধ্যায়টা কঠিন এবং অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বিক্রিয়াগুলো আয়ত্ত করা সম্ভব নয়। তবে আমরা যদি এইভাবে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াগুলোকে সাজাতে পারি এবং অল্প অল্প করে রেগুলার করতে পারি তাহলে এই বিক্রিয়াগুলো আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। যেহেতু আমরা এর আগের বিক্রিয়া অ্যালকাইন আনিনি, এবার আমরা প্রথমে অ্যালকাইন উৎপাদন থেকেই শুরু করব। তো পূর্বের বিক্রিয়ায় আমরা তৈরি করেছিলাম অ্যালকেন। তো আমরা একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নেই। এরকম কোনো অ্যালকেনের সাথে যদি অক্সিজেন যুক্ত করা হয় প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে পাওয়া যায় অ্যালকাইন। 2 কার্বন বিশিষ্ট 3 বন্ধন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট 3 বন্ধন বিশিষ্ট একটি জৈব যৌগ বা হাইড্রোকার্বন। আরো কিছু প্রক্রিয়ায় অ্যালকাইন পাওয়া যায়, সেটা হলো ক্যালসিয়াম কার্বাইড একটি ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি যুক্ত করা হয় তাহলে তৈরি হয় অ্যাসিটিলিন, বা যাকে আমরা বলতে পারি ইথাইন বা ইথিলিন এটাকে বলে। এই 2 প্রক্রিয়ায় আমরা অ্যালকাইন পেয়ে থাকি। এখন অ্যালকাইন থেকে বাকি যে বস্তুগুলো রয়েছে অর্থাৎ অ্যালকিন, অ্যালডিহাইড, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এদের মধ্যে যে কোনো একটাতে যদি আমরা ঢুকতে পারি, যে কোনো একটা যদি তৈরি করতে পারি, তাহলে আমরা আগের চক্রে এসে যেতে পারবো এবং আগের চক্র অনুযায়ী আবার আমরা লুপ তৈরি করতে পারবো। অর্থাৎ অ্যালকাইন থেকে যেমন আমরা অ্যালকাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরি সালফেট HgSO4 এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা অ্যালকাইনের সাথে বা ইথাইন আছে এখানে পানি যুক্ত করি, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরি সালফেট এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে আমরা যে পণ্যটি পাবো সেটা হলো অ্যালডিহাইড বা CH3CHO। অর্থাৎ অ্যালকাইন থেকে আমরা তৈরি করতে পারলাম অ্যালডিহাইড। তাহলে আমরা আগের লুপটাতে প্রবেশ করেছি, অর্থাৎ অ্যালডিহাইড থেকে এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি করতে পারবো। এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালকেনও তৈরি করতে পারবো। আমরা একটু আগে যে চক্র বিক্রিয়াগুলো দেখেছিলাম। আবার আমরা এই বিক্রিয়াটাকে এইভাবেও করতে পারি, অ্যালকাইনের সাথে যদি আমরা
হাইড্রোজেন যুক্ত করি, প্যালেডিয়ামের উপস্থিতিতে বেরিয়াম সালফেট প্রভাবক হিসেবে রাখলে এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেওয়া হয়, তাহলেও অ্যালকাইন থেকে বা ইথাইন থেকে অ্যালকিন বা ইথিন পাওয়া যায়। অর্থাৎ আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করলাম। তাহলে ঠিক আগের মতো অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পাবো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন পাবো এবং ওই লুপটা আমরা আবার তৈরি করতে পারবো। তাহলে এইভাবে আমরা যে 6টা উপাদান সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, সেই 6টা উপাদানের পারস্পরিক পরিবর্তন করতে পারি। বিক্রিয়াগুলো অনেক বড়, সময় সাপেক্ষ এটাকে আয়ত্ত করার, তবে চেষ্টা করব আমরা এইভাবে ধারাবাহিকভাবে পড়লে কিছুদিনের মধ্যে সম্পূর্ণ বিক্রিয়াটা আমাদের আয়ত্তে চলে আসবে। এই লুপ বিক্রিয়াগুলোর পরে কিছু বিক্রিয়া রয়েছে যেগুলো আমাদের একটু জানতে হবে, যেগুলো পরীক্ষায় আসে। তার মধ্যে একটি হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত পৃথকীকরণ। সম্পৃক্ত হলো এক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, অসম্পৃক্ত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন। এদেরকে কিভাবে বিক্রিয়ার মাধ্যমে এদের পার্থক্য বোঝা যাবে, সেটাই হলো মূলত সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বিক্রিয়ার পৃথকীকরণ। এখানে আমরা 3টি যৌগই লিখেছি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। 2 ধরনের বিক্রিয়া রয়েছে, একটা হলো ব্রোমিন দ্রবণ বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেনের সাথে যদি ব্রোমিন যুক্ত করা হয় তাহলে কোনো ধরনের বিক্রিয়াই হবে না এবং ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হবে না, অর্থাৎ যেটা যেরকম আছে সেরকমই থেকে যাবে এবং ওই বিক্রিয়ায় যে লাল বর্ণ রয়েছে তা লাল বর্ণই থেকে যাবে। তবে যদি এই ব্রোমিনকে অসম্পৃক্ত যৌগ অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে যুক্ত করা হয়, আমরা প্রথমে বলেছি যে অ্যালকেন সাধারণত বিক্রিয়া করে না, এই জন্য অ্যালকেনকে প্যারাফিন যৌগ বলা হয়, কারণ এর একটাই বন্ধন, এটা ভেঙে আরেকজনের সাথে যুক্ত হওয়া একটু অধিক শক্তি সাপেক্ষ। কিন্তু এদের 2টা বন্ধন বা এর 3টা বন্ধন থাকার কারণে একটা বন্ধন ভেঙে ব্রোমিন সেখানে যুক্ত হবে এবং যে যৌগটি তৈরি করবে সেটা লাল বর্ণ অপসারিত হবে এবং এর নাম হলো ডাইব্রোমো ইথেন। 2টা কার্বন আছে যার জন্য ইথেন, সাথে আছে ব্রোমিন, তাই ডাইব্রোমো। ঠিক একইভাবে এখানে তৈরি হবে, যেহেতু 4টা ব্রোমিন যুক্ত হবে এখানে, সেটা হবে টেট্রাব্রোমো ইথেন। 2টা কার্বনের জন্য ইথেন আর ব্রোমিন আছে 4টা, তাই টেট্রাব্রোমো ইথেন এবং আবার এখানেও লাল বর্ণ অপসারিত হবে। সম্পৃক্ত অসম্পৃক্ত পৃথকীকরণের আরেকটি পরীক্ষা রয়েছে, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাধ্যমে। একইভাবে অ্যালকেনের সাথে যদি পানি যুক্ত করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়, জাইম্যানোক্সেন তৈরি করবে, কিন্তু কোনো ধরনেরই বিক্রিয়া হবে না এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হবে না। তবে যদি এই বিক্রিয়ায় অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে হয়, অর্থাৎ পটাশিয়াম KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড
যুক্ত হয়ে যে জাইমান অক্সিজেন তৈরি করবে তা অ্যালকিনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে ইথিলিন গ্লাইকল CH2OH CH2OH, এটা হলো ইথিলিন গ্লাইকল এবং গোলাপী বর্ণ অপসারিত হবে এবং অ্যালকাইনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অক্সালিক অ্যাসিড COOH বন্ড COOH এবং গোলাপী বর্ণ অপসারিত হবে। এই পরীক্ষাকে আবার বেয়ার পরীক্ষাও বলা হয়ে থাকে। এইভাবে ব্রোমিন দমন পরীক্ষা এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষার মাধ্যমে লাল বর্ণ অপসারণ এবং গোলাপী বর্ণ অপসারণের মাধ্যমে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণের পার্থক্যটা বুঝতে পারবো বা শনাক্ত করতে পারবো। এবার আসি আমরা পলিমারকরণ বিক্রিয়ায়। এটা আমাদের এই অধ্যায়ের প্রায় শেষ বিক্রিয়া। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কারণ আমি চাচ্ছিলাম সকল বিক্রিয়ায় যেন এই ভিডিওর মধ্যে চলে আসে এবং লুপ বিক্রিয়া যদি আমরা আয়ত্ত করতে পারি, অর্থাৎ চক্রাকারে যে বিক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং সেটাকে অল্প অল্প করে যদি আমরা আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে আমরা যে কোনো উপাদান থেকে যে কোনো উপাদান তৈরি করতে পারবো। তারপরে যেগুলো আলাদা আলাদা খুচরা বিক্রিয়া রয়েছে, অর্থাৎ যেমন মিথেনের অতিবেগুনি রশ্মি বা সূর্যের আলোকে বিক্রিয়াটা, অথবা অক্সিজেনের সাথে বিক্রিয়া, অথবা সম্পৃক্ত অসম্পৃক্ত পৃথকীকরণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো আমাদের একটু চেষ্টা করতে হবে মুখস্থ করার। এবার শেষ যেটা পলিমারকরণ বিক্রিয়া। পলিমার মানে হলো একটি যৌগ যেটাকে আমরা মনোমার কল্পনা করতে পারি, অনেকগুলো একত্রিত করে উচ্চ চাপ তাপ প্রভাবক দিয়ে সেই মনোমারগুলোকে পরস্পরের সাথে যুক্ত করার বিক্রিয়াকেই বলা হয় মনোমার, আরেকটা মনোমার, তার সাথে আরেকটা মনোমার, আরেকটা মনোমার, এইভাবে যুক্ত করে দেওয়াকেই বলা হয় পলিমার এবং এই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। যেমন প্রথম আমরা যে পলিমারকরণ বিক্রিয়া দেখব সেটা হলো ইথিনের। যদি আমরা একটা ইথিন কল্পনা করি মনোমার হিসেবে এবং অনেকগুলো ইথিনকে একত্রিত করি এবং সেগুলোকে উচ্চ চাপ অর্থাৎ 1000 অ্যাটমসফিয়ার চাপ প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং অক্সিজেন প্রভাবক যদি দেই, তখন এই মনোমারগুলো বন্ধন ভেঙে ভেঙে পরস্পরের সাথে যুক্ত হওয়া শুরু করবে এবং তৈরি করবে পলিমার, অর্থাৎ ইথিন থেকে তৈরি হলো পলিথিন এবং এই বিক্রিয়াটা একটা পলিমারকরণ বিক্রিয়া। ঠিক তেমনি যদি ইথিনের জায়গায় আমি প্রোপিন ব্যবহার করতাম, প্রোপিন কিরকম হবে? আমরা জানি প্রোপিনের মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে, 3টা কার্বন থাকবে। এই একটা প্রোপিন, অনেকগুলো প্রোপিন একসাথে নিলাম, নিয়ে সেটাকে 140 অ্যাটমসফিয়ার চাপ, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এবং টাইটানিয়াম ক্লোরাইড প্রভাবক যদি ব্যবহার করি, তাহলে ওই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, বাকি উপাদানগুলো সেম থেকে যাবে, বাকি উপাদানগুলোর কোনো পরিবর্তন
আসবে না, কিন্তু ওই দ্বিবন্ধনটা ভেঙে দুই পাশ থেকে তাদের মতো আরো লুপ তৈরি করবে, তাদের মতো আরো গুলোকে একত্রিত করবে এবং পলিমার তৈরি করবে, অর্থাৎ প্রোপিন থেকে পলিপ্রোপিন। আবার যদি আমরা অ্যালকাইন বা ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি, মার্কিউরি ক্লোরাইডের উপস্থিতিতে এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, উৎপন্ন হবে, যদি আমরা অ্যালকাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করে মার্কিউরি ক্লোরাইডের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটা কিন্তু একটা মনোমার। এখন এই ভিনাইল ক্লোরাইডকে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড একত্রিত করে উচ্চ চাপ, তাপ ও জৈব পারক্সাইড, যেটা হাইড্রোজেন পারক্সাইডও আমরা ব্যবহার করতে পারি, জৈব পারক্সাইড দিলে ওই মাঝখানের যেটা দ্বিবন্ধন আছে সেটা ভেঙে যাবে এবং দুই পাশে অণুগুলোকে একত্রিত করতে থাকবে এবং তৈরি হবে পলিভিনাইল ক্লোরাইড। এটা হলো ভিনাইল ক্লোরাইড, এটা হলো পলিভিনাইল ক্লোরাইড, বা এটাকে আমরা অনেকেই পিভিসি পাইপ হিসেবে চিনে থাকি। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড। এদেরকে বলা হয় সংযোজন পলিমার বা জুট পলিমার। আরেক ধরনের পলিমার রয়েছে যেটাকে বলা হয় ঘনীভবন পলিমার। সংযোজন যে পলিমারগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা একটা নির্দিষ্ট মনোমার অনেকগুলো একত্রিত করে পলিমার তৈরি করা হয়। আর ঘনীভবন পলিমারে সাধারণত আলাদা আলাদা মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়। যেমন আমাদের সিলেবাসে একটা ঘনীভবন পলিমার সম্পর্কে বলা হয়েছে, সেটা হলো নাইলন 6,6। তাহলে এটা কার কার সাথে যুক্ত হবে? এটা যুক্ত হয়েছে অ্যাডিপিক অ্যাসিড, যেটা CH2 চারটার দুই পাশে এটা কার্বক্সিলিক অ্যাসিড অণু। এটা হলো অ্যাডিপিক অ্যাসিড অনেকগুলো, এন মানে হলো অনেকগুলো অ্যাডিপিক অ্যাসিড যুক্ত করব হেক্সামেথিলিন ডাইঅ্যামিনের সাথে। হেক্সামেথিলিন মানে এখানে CH2 হবে, হেক্সা মানে 6টা, এবং তার দুই পাশে থাকবে অ্যামিন অর্থাৎ NH2, তার দুই পাশে থাকবে অ্যামিন অর্থাৎ NH2। কতগুলো? অনেকগুলো। এই দুটাকে পরস্পরের সাথে যুক্ত করার জন্য উচ্চ তাপ এবং টাইটানিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে দিতে হবে। টাইটানিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে দিতে হবে। তাহলে অ্যাডিপিক অ্যাসিড কিভাবে লিখবো? মাঝখানে CH2 চারটা, দুই পাশে COOH। হেক্সা মেথিলিন ডাইঅ্যামিন কিভাবে লিখবো? হেক্সা মানে 6টা মিথিলিন এবং দুই পাশে দুইটা অ্যামিন, ডাইঅ্যামিন। এবার এটাকে যুক্ত করব কিভাবে? এটাকে যুক্ত করার আগে এই ঘনীভবন বা ঘনীভবন পলিমারের একটা বৈশিষ্ট্য হলো এরা সব সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন পানি অণু অথবা কার্বন ডাই অক্সাইড অণু অপসারণ করে। যখন দুইটা আলাদা আলাদা মনোমার পরস্পরের সাথে যুক্ত হয় তখন তারা কি করে? পানি অণু
অথবা কার্বন ডাই অক্সাইড অণু আলাদা করে। এখানে আমরা দেখি যদি পানি অণু আলাদা করে, যেমন এখান থেকে এবং এইখান থেকে একটা H যদি আলাদা হয়, তাহলে আমরা পাচ্ছি হলো H2O। কতগুলো? অসংখ্য পরিমাণে, ডবল হিসেবে। ডবল কেন? কারণ এই পাশ থেকেও একটা CO, এই পাশ থেকেও একটা H বাড়াবে, অর্থাৎ প্রত্যেকবার বিক্রিয়ায় এখান থেকে একটা H, এখান থেকে একটা OH এবং এখান থেকে একটা OH, এখান থেকে একটা H আলাদা হয়ে 2 অণু করে পানি তৈরি করবে। বাকিগুলো কি হবে? বাকিগুলো একসাথে করব। কিভাবে করব? তাহলে এখানে বাকি থাকলো কি? CO, এখানে NH, এটা মাঝখানে লিখে দেই। ওকে, এবার দুই পাশে কে আছে? এক পাশে আছে CH2, তার বাইরে 6 হেক্সামিথিলিন যেটাকে বলেছিলাম। আরেক পাশে আছে CH2, তার বাইরে 4। এদের দুই পাশে কে আছে? এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়েছিল, তাহলে থাকলো হলো NH। এখান থেকে হাইড্রোক্সিল আয়ন চলে গিয়েছিল, থাকলো হলো CO। তার দুই পাশে দুইটা বন্ড দিলাম, এই আমাদের নাইলন 6 তৈরি হয়ে গেল। এটা একটা ঘনীভবন পলিমার। এই হলো আমাদের এই অধ্যায়ের সকল বিক্রিয়া। আমি চেষ্টা করেছি মোটামুটি ছোট বড় সকল বিক্রিয়া এখানে আলোচনা করার, এবং চেষ্টা করেছি যতটা সহজে সেটাকে উপস্থাপন করা যায়। একদিনে এটা কখনোই সম্ভব নয়। আমরা চক্রাকারের বিক্রিয়াগুলোকে অল্প অল্প করে রেগুলার পড়ব। বাকি যেগুলো আলাদা আলাদা বিক্রিয়া রয়েছে, যেমন পলিমারকরণ বিক্রিয়া, ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, সম্পৃক্ত অসম্পৃক্ত পৃথকীকরণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো আমরা রেগুলার পড়ে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে আয়ত্ত করার চেষ্টা করব। এরপরের ভিডিওতে গাইডের কিছু প্রশ্ন এদের বাইরে যদি থেকে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।